পৃথিবী থেকে কয়েক কোটি মাইল দূরের সেই মঙ্গল গ্রহ, যেখানে না আছে অক্সিজেন, না আছে খাবার পানি, না আছে কোনো প্রাণের অস্তিত্ব। আর সেইখানেই নাসার একটা দল রিসার্চ করতে গিয়ে এক দুর্ঘটনায় একজন সায়েন্টিস্টকে মৃত ভেবে ফেলে রেখে চলে আসে, কিন্তু তার শরীরে তখনও প্রাণ ছিল। জ্ঞান ফিরে পেয়ে সে বুঝতে পারে এই মঙ্গল গ্রহে সেই এখন একমাত্র জীবিত প্রাণী। সে ভাবতে শুরু করে কিভাবে কয়েক কোটি মাইল দূরত্ব পাড়ি দিয়ে পৃথিবীতে আসবে, যেখানে তার পরিবার তার অপেক্ষায় আছে। কিন্তু তার কাছে কোনো উপায় নাই। যদি পৃথিবী থেকে নাসা কোনো রকেট না পাঠায়, তাহলে এই মঙ্গল গ্রহেই সে আজীবনের জন্য বিলীন হয়ে যাবে। মঙ্গলের লাল মাটি হবে তার শেষ ঠিকানা। আর পৃথিবীতে ফিরতে হলে তাকে এই মঙ্গল গ্রহেই বছরখানেক সময় সার্ভাইভ করতে হবে, কারণ নাসা থেকে যদি সাহায্য পাঠানো হয়, তাহলেও সেই রকেট পৃথিবী থেকে মঙ্গলে আসতে প্রায় ৮-৯ মাস সময় লেগে যাবে। কিন্তু সমস্যা হলো, জীবিত থাকার জন্য এই গ্রহে কোনো অক্সিজেন নাই, শরীরের কোষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোনো খাবার বা পানি নাই। কিন্তু অবাক করা বিষয় হলো, এই মঙ্গল গ্রহে সেই সায়েন্টিস্ট টানা ১ বছরের বেশি সময় জীবিত ছিল। আর শেষমেশ নাসা কি তাকে ফিরিয়ে আনতে পেরেছিল? সে কি আমাদের এই পৃথিবীতে ফিরতে পেরেছিল, নাকি মঙ্গলেই হারিয়ে গিয়েছিল চিরকালের জন্য? সেই সবকিছুই জানবো আমরা অ্যানস্টোরি হাবের এই ভিডিওতে। তো চলো শুরু করি। সময়টা তখন ২০৩৫ সাল, আর জায়গাটা হলো অ্যাসিডেলিয়া প্ল্যানেটিয়া। পৃথিবী নয়, এটাই সেই মঙ্গল গ্রহ। নাসা কর্তৃক ৬ সদস্যের একটা বৈজ্ঞানিক দল বিগত ১৭ দিন ধরে এই রহস্যময় গ্রহের রিসার্চ চালিয়ে যাচ্ছে। তাদের কাজ ছিল আশেপাশের বিভিন্ন স্থান থেকে মাটি আর পাথরের স্যাম্পল কালেক্ট করা। ১৮তম দিনেও সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। অপরদিকে পৃথিবীতে বসে জোহানসেন নামের এক অফিসার নাসার সদর দপ্তর থেকে তাদের প্রতিটি পদক্ষেপ মনিটর করছিলেন। কিন্তু ভাগ্যের কি এক নির্মম পরিহাস! কিছুক্ষণ পরেই নাসার রাডারে ভেসে আসে এক ভয়ঙ্কর বিপদ সংকেত। মঙ্গলের ঠিক যেইখানে দলটা অবস্থান করছিল, তার ঠিক পাশেই তৈরি হয়েছে এক দানবীয় বালু ঝড়, যার বিস্তৃতি প্রায় ১২০০ কিলোমিটার। কিছুক্ষণের মধ্যেই এই ঝড় তাদের অস্তিত্বটুকু নিভিয়ে দিতে পারে। সদর দপ্তর থেকে সাথে সাথেই ঘোষণা আসে, মিশন এখানেই বন্ধ, আর সবাইকে এখনই অরবিটে ফিরে আসতে হবে। দলের সবাই দ্রুত স্পেসক্রাফটের দিকে ছুটতে শুরু করে। ততক্ষণে ঝড়ের তীব্রতা আছড়ে পড়তে শুরু করেছে। আর ঠিক তখনই ঘটে সেই মারাত্মক দুর্ঘটনা। রিসার্চের একটা কমিউনিকেশন অ্যান্টেনা প্রচন্ড বেগে ভেঙে পড়ে সরাসরি আঘাত করে তাদের দলের একজন ক্রু মেম্বারকে। তার নাম মার্ক হোয়াইটনি। আঘাতের তীব্রতায় মার্ক ঝড়ের অন্ধকারে কোথায় যেন হারিয়ে যায়। কমান্ডার লুইস, যিনি মঙ্গলে এই পুরো মিশনটি পরিচালনা করছিলেন, তিনি মরিয়া হয়ে মার্ককে খুঁজতে শুরু করে। কিন্তু ঝড় এতটাই ভয়াবহ যে ২ হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না। সিগন্যাল থেকে তারা দেখতে পায় মার্কের অক্সিজেন সিলিন্ডার লিক হতে শুরু করেছে। এই অবস্থায় ১ মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। একজনের জন্য তো বাকি ৫ জনের জীবন ঝুঁকিতে ফেলা যায় না। তাই কোনো উপায় না পেয়ে তারা তাকে ফেলে রেখেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পরদিন সকালে নাসার ডিরেক্টর ডক্টর স্যান্ডার্স এক প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে দাঁড়ান, আর তিনি ঘোষণা করেন মিশন বন্ধ এবং বিজ্ঞানী মার্ক হোয়াইটনি আর বেঁচে নাই। টেকনিক্যালি যতটুকু তারা বুঝতে পেরেছেন, মার্কের এখনো জীবিত থাকার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু এদিকে মঙ্গল গ্রহে সম্পূর্ণ ভিন্ন একটা গল্প লেখা হচ্ছিল। মার্ক এখনো বেঁচে আছে, অনেকটা আহত, রক্তাক্ত, কিন্তু জীবিত। অ্যান্টেনার ছোট ছোট লোহার রড তার শরীরের ভেতরে ঢুকে গেছে। কিছুটা দূরেই সে তাদের ক্যাম্প দেখতে পায়। হামাগুড়ি দিয়ে সে ক্যাম্পে ঢুকে পড়ে। কোনো মতে স্পেস স্যুট খুলে সে নিজের পেটের ভেতর থেকে সেই লোহার টুকরোগুলো একটা একটা করে বের করতে শুরু করে। ফার্স্ট এইড বক্সের সাহায্যে সাময়িকভাবে একটু স্বস্তি পায়। কিছুটা সুস্থ হওয়ার পরে মার্ক ক্যামেরা অন করে কিছু কথা রেকর্ড করে। সে জানে হয়তো আর মাত্র কিছুক্ষণই সে বেঁচে থাকবে। তাছাড়া এই ভিডিও কোথাও পাঠানোর কোনো উপায়ও নাই, কারণ ঝড়ে যে অ্যান্টেনা ভেঙে পড়েছিল সেটাই ছিল পৃথিবীর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। ভিডিওতে মার্ক বলে এই ক্যাম্পটা মাত্র ৩১ দিনের জন্য বানানো হয়েছিল। যে কোনো সময় সে মারা যেতে পারে, অক্সিজেনের অভাবে, বিস্ফোরণে, নয়তো খাদ্যের অভাবে। সে ভালো করেই জানে নাসার পরবর্তী মিশন আসতে প্রায় ৪ বছর সময় লাগবে, অর্থাৎ তার মৃত্যু প্রায় নিশ্চিত। তার ক্রু মেম্বাররা তো ধরেই নিয়েছে সে আর বেঁচে নাই, তাই তাকে ফেলেই চলে গেছে। এখন তার হাতে আর কিছুই করার নাই। মার্ক ক্যাম্পের একটা কোণে বসে মৃত্যুর জন্য সময় গুনতে শুরু করে। বাইরে তখনও বইছে ভয়ঙ্কর বালু ঝড়, যে কোনো মুহূর্তেই ক্যাম্পটাও উড়ে যেতে পারে। সে তার সহকর্মীদের ফেলে যাওয়া জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে পৃথিবীতে রেখে আসা স্মৃতিগুলো মনে করছিল। এভাবেই শুরু হয় এই অবিশ্বাস্য গল্পটা। ২ দিন এভাবেই কেটে যায়। ঝড়ের তীব্রতাও ধীরে ধীরে কমে আসে। এই প্রলয়ঙ্কারী ঝড় মোকাবেলা করে যেহেতু সে এখনো টিকে আছে, তাই তার ভেতরে বেঁচে থাকার আশাটাও আবার জেগে ওঠে। মার্ক ক্যাম্পের সমস্ত খাবার একসাথে করে হিসাব কষে দেখে এই খাবারে সে বড়জোর কয়েকদিন টিকে থাকতে পারবে। কিন্তু জীবিত ফিরতে হলে তাকে লম্বা একটা সময় টিকে থাকতে হবে। আর এই লম্বা সময় বাঁচতে হলে তাকে এই মঙ্গল গ্রহেই চাষাবাদ শুরু করতে হবে, যা শোনা মাত্রই অসম্ভব মনে হয়। চাষ করতে হলেই লাগবে পানি, আর এই শুষ্ক মঙ্গল গ্রহে পানির দেখাই নাই। মার্ক বাইরে গিয়ে ঝড়ে নষ্ট হয়ে যাওয়া সোলার প্যানেলগুলো মেরামত করতে শুরু করে এবং ব্যবহারযোগ্য করে তোলে। এদিকে পৃথিবীতে তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মার্কের শেষকৃত্যের আয়োজন চলছে।
নাসার সকল বিজ্ঞানী সেখানে উপস্থিত। সবাই মেনে নিয়েছে মার্ক মারা গেছে। পরদিন সকালে মার্ক যখন ভ্যাকিউম ফ্লাশ করছিল তখন তার মাথায় বাজ পড়ার মতো একটা আইডিয়া চলে আসে। মার্ক শুধু একজন মহাকাশচারী ছিল না, পাশাপাশি সে একজন উদ্ভিদ বিজ্ঞানীও ছিল। উদ্ভিদের উপরে সে বছরের পর বছর গবেষণা করেছে, আর সে সিদ্ধান্ত নেয় আলু চাষ করবে। নিজের মলমূত্র থেকে এক ধরনের সার তৈরি করে, যা দিয়ে মঙ্গলের মৃত মাটিতেও প্রাণ সঞ্চার করা সম্ভব হতেও পারে। এরপর মার্ক ক্যাম্পের মধ্যে একটা বড় জায়গা খালি করে ফেলে। চাষের জন্য একটা নির্দিষ্ট এলাকা ঠিক করে সেটাকে সম্পূর্ণ পলিথিন দিয়ে ঘিরে দেয়। বাইরে থেকে মাটি এনে ভেতরে ভরাট করে এবং তার নিজের হাতে বানানো সার মিশিয়ে মাটিকে চাষযোগ্য করে তোলে। তার কাছে খাবার হিসেবে কিছু আলু ছিল, সেগুলো কেটে মাটিতে রোপণ করে দেয়। বেশ কয়েকটা দিন এভাবেই পেরিয়ে যায়। মার্ক তখন আর একটা বিশাল সমস্যার মুখোমুখি হয়। আলু চাষ করতে গেলে প্রচুর পানি দরকার, আর এই মঙ্গল গ্রহে যেখানে খাওয়ার জন্য পানি পাওয়া যায় না, সেখানে চাষের জন্য পানি বা কোথা থেকে আসবে? কিছুদিন মাথা খাটানোর পরে মার্কের মাথায় একটা সমাধান আসে। সে জানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন পোড়ালে পানি তৈরি হয়। সময় নষ্ট না করে সে সেখানকার যন্ত্রাংশ আর বিভিন্ন উপাদান থেকে হাইড্রোজেন জোগাড় করে, ইথেন জোগাড় করে, যা হাইড্রোজেন ও নাইট্রোজেন দিয়ে তৈরি। চাষের ক্যাম্পে একটা ছোট টেবিলে রাখে, তার উপরে একটা টেন্ট ঝুলিয়ে দেয়। টেবিলের ওপরে কিছুটা ইউরেডিয়াম ধাতু রেখে একটা পাইপ দিয়ে হাইড্রোজেনের ফোঁটা ফেলতে শুরু করে। ইউরেডিয়ামের ওপর হাইড্রোজেন পড়তেই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়। এখন দরকার আগুন, কিন্তু মঙ্গল গ্রহে আগুন জ্বালানো মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। বাইরে কিছু করার উপায় নেই, ভেতরেই সব করতে হবে, যা চরম বিপজ্জনক। স্পেস মিশনে দাহ্য পদার্থ ব্যবহার থেকে সবসময় দূরে থাকতে হয়। মার্ক চিন্তিত হয়ে পড়ে। সে তার স্রষ্টাকে স্মরণ করতে শুরু করে। একটা কোণে তাদের ধর্মগুরু যিশুর ক্রুশের সাথে লাগানো এক টুকরো কাঠ দেখতে পায়। সেটাকে ভালো করে কেটে ব্যাটারির সাহায্যে আগুন ধরিয়ে টেন্টের ওপরে রেখে দেয়। পরিমাণ মতো অক্সিজেন দিতেই আগুনের সংস্পর্শে বাষ্প আকারে পানি তৈরি হতে শুরু করে। মার্ক তো আনন্দ চিৎকার শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটে। মার্কের শরীরে কোনো ক্ষতি না হলেও সে চিন্তায় পড়ে যায়। এক পর্যায়ে বুঝতে পারে তার ক্যালকুলেশন সঠিক ছিল, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে যে পরিবর্তন হচ্ছিল সেটা সেই হিসাবে ধরে নাই। এতে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে গিয়ে বিস্ফোরণ হয়েছে। মার্ক হেরে যায়নি, বরং সম্পূর্ণ সতর্কতার সাথে হেলমেট পরে আবার শুরু করে। আবার সব ঠিকঠাক চলে। ক্লান্ত মার্ক তার চেম্বারে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে চাষের ক্যাম্পে গিয়ে দেখে চারদিকে সব মাটি ভিজে আছে, অর্থাৎ সে সফল হয়েছে। এদিকে নাসার সদর দপ্তরে ভিনসেন্ট কাপুর নামের একজন কর্মকর্তা ডিরেক্টর সেন্ডার্সের কাছে একটা অনুরোধ নিয়ে যায়। তিনি চাচ্ছিলেন মঙ্গলের দিকে তাদের স্যাটেলাইটের ক্যামেরা ঘোরাতে, যাতে মার্কের মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। কিন্তু সেন্ডার্স রাজি হয় না, কারণ নাসার এই ব্যর্থতার ছবি পুরো পৃথিবী দেখলে সেটা হবে চরম লজ্জাজনক এবং ভবিষ্যতে বড় ফান্ড পেতেও সমস্যা হবে। কিন্তু ভিনসেন্ট হাল ছাড়েনি। তিনি স্যাটেলাইট স্পেশালিস্ট মিনকে গোপন ক্যামেরাগুলো মিশন স্পটের দিকে ঘোরাতে বলে। আর তখনই তারা এমন কিছু দেখতে পায় যেটা দেখে তারা তো পুরোই অবাক। ঝড়ে নষ্ট হয়ে যাওয়া সোলার প্যানেল, যেটা সম্পূর্ণ ধুলায় ঢাকা ছিল, সেটা এখন পরিষ্কার এবং ব্যবহৃত হচ্ছে। রোভারটাও তার আগের জায়গায় নাই। এই মুভমেন্ট দেখে তারা বুঝে যায় মার্ক এখনো বেঁচে আছে। সে ইকুইপমেন্টগুলো নিজে মেরামত করে ব্যবহার করছে। তখন নাসা থেকে কড়া নির্দেশ আসে, মঙ্গল থেকে পৃথিবীগামী স্পেসক্রাফটে যেন কোনোভাবেই মার্কের বেঁচে থাকার খবর না পৌঁছায়। কারণটা যৌক্তিক ছিল। সেই ঝড়ের পরে তারা পৃথিবীর দিকে ফিরছিল। তারা এখনো পৃথিবীতে পৌঁছায়নি, অর্ধেক রাস্তাও পার হয়নি। পৃথিবীতে ফিরে আসতে আরো প্রায় 6 মাস সময় লাগবে। যদি তারা জানতে পারে মার্ক এখনো বেঁচে আছে, তাহলে হয়তো তারা আবেগের বয়সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, যেটা সবার জন্যই আরো বিপজ্জনক হবে। তারা হয়তো নিজেদেরকে দায়ী মনে করতে পারে, কিংবা মানসিকভাবে ভেঙে পড়তে পারে, অথবা ভুল সিদ্ধান্তও নিতে পারে। তাই নাসা সিদ্ধান্ত নেয় তাদেরকে না জানিয়েই মার্কের রেস্কিউ মিশনের পরিকল্পনা করা হবে। কিন্তু সমস্যা হলো, এই রেস্কিউ মিশন পরিচালনা করতে আরো প্রায় 4 বছর সময় লাগবে। তাই নাসা আপাতত সিদ্ধান্ত নেয় মার্কের কাছে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য ভর্তি একটা স্পেসশিপ পাঠানো হবে। তবে সেটা পাঠাতেও আরো 9 মাস সময় লাগবে। মার্ককে যেভাবেই হোক এই 9 মাস সার্ভাইভ করতে হবে। কিন্তু মার্ক এসবের কিছুই জানে না। সে জানেই না পৃথিবী তার সম্পর্কে জেনে গেছে। মার্ক যখন সব আশা হারিয়ে ফেলেছিল, তখন একদিন চাষের ক্যাম্পে গিয়ে দেখে একটা আলুর চারা মাটি ভেদ করে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মঙ্গল গ্রহের শুষ্ক লাল মাটিতে এই প্রথম জীবন জন্ম নিয়েছে। মার্কের চোখে জল এসে যায়। সে এমন ভাবে চারাটির দিকে তাকিয়েছিল যেন সে সদ্য বাবা হওয়া একজন মানুষ তার নবজাতক সন্তানকে প্রথমবার দেখছে। রাতের বেলা মার্ক হিসাব করে দেখে নাসার পরবর্তী মিশন হবে এখান থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে। জীবিত ফিরতে হলে 4 বছরের মধ্যে সেই দূরত্ব পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হবে। তার কাছে থাকা রোভার যানটি ঘন্টায় 35 কিলোমিটার যেতে পারে। এরপর ব্যাটারি চার্জ দিতে হয়। এভাবে চললে গন্তব্যে পৌঁছাতে কমপক্ষে 52 দিন লাগবে।
মার্ক আরেকটা রোভার থেকে ব্যাটারি খুলে নিজের রোভারে লাগিয়ে নেয় এবং সব অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ফেলে দেয় যাতে একবার চার্জ দিয়ে দীর্ঘ সময় চলা যায়। কিন্তু রাতের বেলা মঙ্গলের তাপমাত্রা নেমে যায় -16 ডিগ্রিতে। হাড় কাঁপানো ঠান্ডা, সোলার পাওয়ার তো রাতে কাজ করে না। এই সমস্যা সমাধান করতে মার্ক এক দুঃসাহসী পদক্ষেপ নেয়। মঙ্গলের মাটিতে নামার পরে তারা একটা নিউক্লিয়ার ব্যাটারি মাটির ভেতরে পুঁতে রেখেছিল, কারণ কোনো কারণে এতে আঘাত লাগলে এর রেডিয়েশনে সবাই মারা যেত। মার্ক অতি সাবধানে সেই ব্যাটারি খুঁড়ে বের করে এবং রোভারে তুলে নেয়। ব্যাটারি থেকে বের হওয়া তাপ তার ঠান্ডার সমস্যা দূর করে দেয়। এদিকে তার লাগানো আলু গাছগুলো এতদিনে বেশ বড় হয়ে গেছে এবং ব্যাপক ফলন হয়েছে। বড় আলুগুলো মার্ক খাবার হিসেবে মজুত রাখে আর ছোটগুলো আবার মাটিতে বুনে দেয়, কারণ তাকে 4 বছর টিকে থাকতে হবে। মার্ক বুঝতে পারে আলু খেয়ে হয়তো বেঁচে থাকা যাবে, কিন্তু পৃথিবীতে ফিরতে হলে নাসার সাথে যোগাযোগ করতেই হবে। মঙ্গলের ম্যাপে চোখ বোলাতে গিয়ে সে একটা তথ্য খুঁজে পায়। বহু বছর আগে নাসা থেকে একটা রোভার মঙ্গলে পাঠানো হয়েছিল, যেটা পরবর্তী কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল, সম্ভবত ব্যাটারি শেষ হওয়ার কারণে। মার্ক কিছু খাবার নিয়ে সেই রোভারের সন্ধানে বেরিয়ে পড়ে। নাসার স্যাটেলাইট থেকে তখন সার্বক্ষণিক তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারছিল না সে কোথায় যাচ্ছে। ভিনসেন্ট মঙ্গলের ম্যাপ বের করে ক্যালকুলেশন করে বুঝতে পারে মার্ক সেই বছরের পুরনো রোভারের সন্ধানে গেছে। এটা বুঝতে পেরে ভিনসেন্ট দ্রুত ক্যালিফোর্নিয়ায় সেই ল্যাবরেটরিতে ছুটে যায়, যেখান থেকে ওই রোভারটি পরিচালনা করা হতো। রোভারের কমিউনিকেশন সিস্টেম পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হয়। মার্ক ম্যাপ ধরে সেই জায়গায় পৌঁছে মাটি খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে সেই পুরনো রোভারটি বের করতে সক্ষম হয়। ক্যাম্পে ফিরে এসে সে ক্যাম্পের ইলেকট্রিসিটি দিয়ে রোভারে চার্জ দেয়। কিছুক্ষণ পরে মেশিনটি অন হয়। মার্ক রোভারের অ্যান্টেনা পৃথিবীর দিকে ঘোরাতেই ল্যাবরেটরিতে সিগন্যাল চলে আসে। কিন্তু সমস্যা হলো, এই রোভার দিয়ে শুধু মঙ্গল থেকে পৃথিবীতে ছবি পাঠানো যায়। পৃথিবী থেকে মার্কের কাছে কোনো বার্তা পাঠানো সম্ভব নয়। কিন্তু মার্ক অসাধারণ একটা বুদ্ধি বের করে। সে ক্যাম্প থেকে 3টা বোর্ড নিয়ে আসে। একটাতে লেখা, তোমরা কি আমাকে খুঁজে পেয়েছো? এক পাশে হ্যাঁ, অপর পাশে না লিখে বোর্ডগুলো ক্যামেরার সামনে রাখে। ভিনসেন্ট মার্কের এই বুদ্ধিমত্তা দেখে মুচকি হাসে এবং ক্যামেরার হেড হ্যাঁ বোর্ডের দিকে ঘুরিয়ে দেয়। ক্যামেরা নড়ে উঠতে দেখে মার্ক আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এতদিন পরে কেউ তার সাথে কথা বলছে। কিন্তু শুধু হ্যাঁ আর না দিয়ে তো বেশি দূর এগোনো যায় না। মার্ক তখন তার মাথা খাটিয়ে পুরনো একটা ভাষার মডিউল তৈরি করে ফেলে হেক্সাডেসিমাল সিস্টেমে। এতে মোট 16টি অক্ষর, 0 থেকে 9, A থেকে F। এই অক্ষরগুলো কোডের মাধ্যমে ইংরেজিতে রূপান্তর করা যায়। যেহেতু ক্যামেরাটি 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে, মার্ক হেক্সাডেসিমালের সবগুলো অক্ষর ক্যামেরার চারপাশে সাজিয়ে লাগিয়ে দেয়। অন্যদিকে ভিনসেন্টও একই কাজ করেন তার দিক থেকে। এবার দুই পক্ষ থেকেই প্রশ্ন উত্তর চালানো সম্ভব। ভিনসেন্ট প্রথম বার্তা পাঠায়, সেটা ডিকোড করলে দাঁড়ায়, হাউ অ্যালাইভ, তুমি কিভাবে বেঁচে আছো। মার্ক একটা বোর্ডে সব লিখে জানায়। এরপর নাসা তাকে রোভারের একটা হ্যাকিং কোড পাঠায়, যার ফলে মার্ক পূর্ণাঙ্গ কমিউনিকেশন সিস্টেম চালু করতে সক্ষম হয়। এক পর্যায়ে মার্ক জিজ্ঞেস করে, তার বেঁচে থাকার খবর কি স্পেস ক্রাফটে থাকা বাকি 5 জন জানে? ভিনসেন্ট উত্তর দেয়, না, তাদেরকে জানানো হয়নি, কারণ আবেগের বশে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা সবার জন্যই ক্ষতিকর হবে। এটা শুনে মার্ক অনেক রেগে যায়। সে কথা বলা বন্ধ করে দেয়। অবশেষে 4 মাস পরে স্পেস ক্রাফটে একটা ভিডিও বার্তা পাঠানো হয়। মিস হেন্ডারসন নামের একজন নাসা বিজ্ঞানী তাদেরকে জানায় মার্ক হোয়াইটনি এখনো বেঁচে আছে। এই খবর শুনে সবাই ভেঙে পড়ে। তাদের একজন সহকর্মীকে ফেলে রেখে চলে এসেছে। এই অপরাধ বোধ তাদেরকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু এখন তাদের হাতে আর কিছুই করার নাই। স্পেস ক্রাফটটি মঙ্গলের সম্পূর্ণ বিপরীত দিকে আছে, পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। চাইলেও ফিরে যাওয়া সম্ভব নয়। যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তখন আবারও বিপর্যয় নেমে আসে। মার্ক বাইরে থেকে কাজ শেষ করে ক্যাম্পে প্রবেশ করার সময় এয়ারলক বিস্ফোরিত হয়ে যায়। ক্যাম্পটা তো মাত্র 30 দিনের জন্য তৈরি করা হয়েছিল। এতদিন টিকে থাকাটাই ছিল অলৌকিক। বিস্ফোরণে ক্যাম্পের এক পাশ ধ্বংস হয়ে যায়। আর সবচেয়ে বড় ক্ষতি হয় আলু চাষে। আলু চাষের পুরো ক্যাম্পটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এখানে আর কোনো চাষাবাদ করা সম্ভব নয়। মার্ক এই ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়ে। তার খাদ্যের একমাত্র যোগান ছিল এই চাষাবাদ। সে ভিনসেন্টকে এ বিষয়ে জানায়। ভিনসেন্ট পরামর্শ দেয়, একদিনের খাবার 3 দিন খেতে হবে। নাসা থেকে তার কাছে খাদ্য পাঠানোর আগেই যেন অবশিষ্ট খাবার শেষ না হয়। মার্ক অবশিষ্ট খাদ্য হিসাব করে রেশনিং শুরু করে এবং প্লাস্টিক ব্যাগ আর টেপ দিয়ে ক্যাম্পের ক্ষতিগ্রস্ত জায়গাটা কোনো মতে ঠিক করে নেয়। আর তারপর আসে দ্বিতীয় আঘাত, একেবারে মরার উপর খাড়ার ঘা। মার্কের কাছে খাদ্য পাঠানোর জন্য যে স্পেসশিপটা তাড়াহুড়ো করে তৈরি করা হচ্ছিল, সেটাকে ঠিকভাবে টেস্ট না করেই লঞ্চ করে দেওয়া হয়, যার ফলে স্পেসশিপটা কিছুদূর ওঠার পরেই বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়ে যায়। এটা ছিল নাসার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। একদিকে চাষের ক্যাম্প ধ্বংস, অন্যদিকে পৃথিবী থেকে খাদ্য পাঠানোর পথ বন্ধ। এই ঘটনার পরে মার্ক পুরোপুরি হতাশ হয়ে পড়ে। কি করবে কিছুই ভেবে পায় না।
সে স্পেস ক্রাফটের কমান্ডার লুইসের কাছে একটা ভিডিও বার্তা পাঠায়, আমার এই শেষ কথাগুলো আমার পরিবারের কাছে পৌঁছে দিও। তারপরও সে হাল ছেড়ে দেয় না। এই জন্মানোবিহীন গ্রহে যেখানে নাকি কিছুই জন্মায় না, সেখানে সে আর কি বা করতে পারে। নাসার ব্যর্থতার পরে সাহায্যের হাত বাড়িয়ে দেয় চায়না। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয় তারা খাদ্য এবং স্পেসশিপ দিয়ে সাহায্য করতে প্রস্তুত। অবশ্য সাহায্যের আড়ালে তাদের আসল উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীর সামনে নিজেদের প্রযুক্তিগত শক্তি জাহির করা। চায়নার কাছে অলরেডি ডাইয়াংসিন নামের একটা অত্যাধুনিক স্পেসশিপ তৈরি ছিল। সিএনএসএ নাসার সাথে যোগাযোগ করে এবং নাসাও একসাথে কাজ করতে সম্মত হয়। দুই পক্ষ মিলে মঙ্গলে স্পেসশিপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন রিস পার্লে নামের একজন তরুণ বিজ্ঞানী নাসার কর্তৃপক্ষের কাছে একটা সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব নিয়ে হাজির হয়। তার প্ল্যান ছিল এই মুহূর্তে যে স্পেস ক্রাফটটা পৃথিবীর দিকে ফিরে আসছে সেটাকেই কাজে লাগানো হবে। স্পেস ক্রাফটটা যখন পৃথিবীর কাছাকাছি আসবে তখন এর গতি বাহ্যিকভাবে বাড়িয়ে দিয়ে পৃথিবীর অভিকর্ষ বলয়ের বিপরীত দিকে ঘুরিয়ে আবার মঙ্গলের দিকে পাঠানো হবে। সেই সময় একটা খাদ্য বোঝাই ক্যাপসুল তার সাথে যুক্ত করে দেওয়া হবে। মঙ্গলের কাছাকাছি এলে ক্যাপসুলটি নিচে ফেলে দেওয়া হবে আর তারা পুনরায় পৃথিবীর দিকে ফিরে আসবে। কিন্তু ডক্টর স্যান্ডার্স এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে। একজনকে বাঁচাতে গিয়ে বাকি 5 জনের জীবন ঝুঁকিতে ফেলার মতো বোকামি করতে তিনি রাজি নন। রিচের প্রস্তাবকে কেউই গুরুত্ব দেয় না। রিচ হতাশ হয়ে নাসা থেকে বের হয়ে যায়, কিন্তু ভেতরে তখন মিচ নামের আর একজন বিজ্ঞানী বসেছিলেন। মিচের যুক্তি পরিষ্কার ছিল, এই সিদ্ধান্ত একমাত্র কমান্ডার লুইসের। তারা মঙ্গলে যাবে নাকি পৃথিবীতে ফিরে আসবে সেটা বেছে নেওয়ার অধিকার তাদের আছে। মিচ নিজের চাকরির মায়া ত্যাগ করে রিচের পুরো প্ল্যান ইমেলের মাধ্যমে লুইসের কাছে পাঠিয়ে দেয়। প্ল্যানটি দেখে ক্রু মেম্বাররা দ্বিধায় পড়ে যায়। এই মিশনে নাসার কোনো সমর্থন নেই। নাসাকে না জানিয়ে কিছু করলে সেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত হবে। কিন্তু তারপরও তারা আলোচনা করে সবাই একমত হয় আর তারা সিদ্ধান্ত নেয় মার্কের কাছে ফিরে যাবে। এটা ছিল কার্যত মৃত্যুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত। আবার মঙ্গলের দিকে যাত্রা শুরু করলে আগামী 90 দিন তাদের মহাকাশে কাটাতে হবে। একটুখানি ভুল মানে সবার মৃত্যু। তবুও তারা প্রতিজ্ঞাবদ্ধ। স্পেস ক্রাফট থেকে মার্কের সাথে যোগাযোগ করা হয়। লুইস সমস্ত প্ল্যান জানায়। মার্ক তখন প্ল্যানে কিছু পরিবর্তন আনে। সে বলে মঙ্গলে তারা একটা এক্সট্রা ম্যাপ রেখে দিয়েছিল। স্পেস শিপটা যখন মঙ্গলের অরবিটে ঢুকবে তখন মার্ক সেই ম্যাপ নিয়ে ওপরে উঠে স্পেস শিপটের কাছাকাছি আসবে এবং সেখানে সংযুক্ত হবে। এভাবে সবাই একসাথে পৃথিবীতে ফিরতে পারবে। চায়নার সেই পরিকল্পনা, অন্যান্য সব সিদ্ধান্ত সব বাতিল। এখন শুধু একটাই প্ল্যান। কমান্ডার লুইস স্পেস ক্রাফটের দিক পরিবর্তন করে পৃথিবীর অভিকর্ষ বলয় ঘুরিয়ে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই সংবাদ পেয়ে নাসা এবং সিএনএসএ দুই পক্ষই হতবাক। স্যান্ডার্স বুঝতে পারে এই প্ল্যান লিক করেছে মিচ। তিনি মিচকে মিশন শেষে ইস্তফা দেওয়ার আদেশ দেয়। এদিকে মার্ক তার দিক থেকে সব রকমের প্রস্তুতি শুরু করে। ক্যাম্পের সব কানেকশন অফ করে দেয়। রোভারে চেপে ম্যাপের দিকে যাত্রা শুরু করে। সারাদিন সোলার প্যানেলে ব্যাটারি চার্জ, রাতে আবার যাত্রা। কয়েকদিন পরে সে সেই জায়গায় পৌঁছে যায়। ম্যাপটাকে রিপেয়ার করতে শুরু করে, একে আরো শক্তিশালী করার চেষ্টা করে। সেই সাথে হালকা করার জন্য সব অপ্রয়োজনীয় সরঞ্জাম বাইরে ফেলে দেয়, এমনকি ভারী ছাদটাও খুলে ফেলে দেয়। সেখানে প্লাস্টিক ব্যাগ দিয়ে অস্থায়ী ছাদ লাগিয়ে দেয়। এভাবে কেটে যায় 7 মাস। সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অবশেষে আসে সেই দিন যার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছিল। টেলিভিশনের পর্দায় স্যাটেলাইটের স্ক্রিনে সবার চোখ একই দিকে। নাসা কর্তৃপক্ষ সর্বক্ষণ স্পেস ক্রাফটের গতিবিধির উপর নজর রাখছে। মার্ক তার স্পেস স্যুট পরে ম্যাপের ভেতরে বসে পড়ে। স্পেস ক্রাফটটি মঙ্গলের অরবিটের কাছাকাছি এসে পৌঁছায়। স্পেস ক্রাফট থেকে রিমোট কন্ট্রোল ম্যাপ লঞ্চ করা হয়। মার্কের আহরণকৃত ম্যাপ ছুটে চলে স্পেস ক্রাফটের উদ্দেশ্যে। কিন্তু তখনই ঘটে আর এক বিপত্তি। বায়ুমণ্ডলের অত্যাধিক চাপে হঠাৎ করে মার্ক অজ্ঞান হয়ে পড়ে। বেশ কয়েক মিনিট তার কোনো সাড়া নাই। পুরো পৃথিবীতে নেমে আসে শ্বাসরুদ্ধকর নীরবতা। নাসার সবাই চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। টিভির সামনে বসা কোটি কোটি মানুষ নিঃশ্বাস ফেলতেই ভুলে গেছে। কয়েক মিনিট পরেই মার্কের সাড়া পাওয়া যায়। সে জ্ঞান ফিরে পেয়েছে। সবাই আবারও আশা খুঁজে পায়। কিন্তু নতুন আরেকটা সমস্যা তৈরি হয়েছে। স্পেস ক্রাফটের গতি প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। এই গতিতে চলতে থাকলে তারা ম্যাপকে অতিক্রম করে চলে যাবে, যার ফলে মার্ককে আর ধরাই যাবে না। লুইস তখন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ভোগেলকে বলে, এখানে যা কিছু আছে তা দিয়ে এখনই একটা বোমা তৈরি করো, আর সেই বিস্ফোরক দিয়ে স্পেস ক্রাফটের এয়ারলক উড়িয়ে দেবে, যাতে বিস্ফোরণের ধাক্কায় গতি কমে যায়। ভোগেল আতঙ্কিত হয়ে বলে, এটা একটা পাগলামি ছাড়া আর কিছুই না। তারপর লুইসের নির্দেশে সে কয়েক মিনিটের মধ্যে একটা বোমা তৈরি করে এয়ারলক উড়িয়ে দেয়। ফ্রিজ এবং রিঅ্যাক্টর রুম সিল করে দেওয়া হয়। তারপর এয়ারলক বিস্ফোরিত হওয়ার সাথে সাথে স্পেস ক্রাফটের গতি অনেকটা কমে আসে। অর্থাৎ এই পরিকল্পনাটি কাজ করেছে। কমান্ডার লুইস একটা স্পেস চেয়ারে বসে স্পেস ক্রাফটের বাইরে বের হয়ে আসে। ফেরার জন্য তার সাথে বাঁধা একটা দড়ি, কিন্তু দড়িটা ছোট।
লুইস ম্যাপ পর্যন্ত পৌঁছাতে পারছে না। ঠিক তখনই মার্ক তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়ে ফেলে। সে ম্যাপ থেকে বেরিয়ে এসে নিজের গ্লোভসের 2 হাত ফুটো করে অক্সিজেন লিক করে দেয়। ফলে বের হওয়া গ্যাসের চাপে সে লুইসের দিকে ভেসে যেতে শুরু করে। লুইস হাত বাড়িয়ে ধরতে যায়, কিন্তু হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে মার্ক হাত দিয়ে দড়িটা আঁকড়ে ধরে, ফলে মহাকাশের অসীম শূন্যতায় চিরকালের জন্য হারিয়ে যাওয়া থেকে সে বেঁচে যায়। লুইস দড়ি টেনে মার্ককে নিজের কাছে আনে। সহকর্মীকে কাছে ফিরে পেয়ে মার্ক আনন্দে কান্না করে দেয়। এ যেন তার পুনর্জন্ম। স্পেস ক্রাফটে থাকা প্রত্যেকের চোখে আজ আনন্দের জল। পুরো পৃথিবীতে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। টাইমস স্কোয়ার থেকে শুরু করে বেইজিং পর্যন্ত সবার মুখে একটাই কথা, তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এর কয়েক মাস পরে সেই 6 জন দুঃসাহসী বিজ্ঞানীদের নিয়ে স্পেস ক্রাফটটি পৃথিবীতে অবতরণ করে। মানবজাতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়। কেটে যায় আরও বেশ কয়েকটা বছর। নাসা মঙ্গলে যাওয়ার জন্য আরেকটা মিশন লঞ্চ করে। মার্ক এখন অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট প্রোগ্রামে নতুন প্রজন্মের নভোচারীদের প্রশিক্ষক। সে তাদের শোনায় মঙ্গলে কাটানো সেই দিনগুলোর গল্প, চরম মানসিক বিপর্যয়ের মাঝে বেঁচে থাকার লড়াই, মঙ্গলের শুষ্ক লাল মাটিতে ফসল ফলানোর অবিশ্বাস্য কাহিনী, সেই গ্রহের কথা যেখানে নাকি পানিও নাই। মার্কের মঙ্গল অভিযানের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে বেরিয়ে পড়ে এক নতুন নভোচারীদের দল, নতুন কোনো সত্য আবিষ্কারের লক্ষ্যে, অজানার পথে নক্ষত্রের দিকে। আর এখানেই শেষ হলো আমাদের আজকের অবিশ্বাস্য এই গল্পটা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।